আসসালামু আলাইকুম। আজ 29 জুলাই 2026 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত মাইনাস, পাকিস্তানের সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চীন। ৪৫ বছর পর জানা গেল জিয়া হত্যার মূল রহস্য। চীনের কাছ থেকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান। এবার বিস্তারিত। প্রায় ৪৫ বছর পর প্রকাশ্যে এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিশনের প্রতিবেদনের বিস্তারিত অংশ। দীর্ঘদিন প্রতিবেদনটি হারিয়ে গেছে বলে ধারণা করা হলেও কমিশনের সভাপতির স্বাক্ষর করা মূল প্রতিবেদনের অংশ প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থান চেষ্টার সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ঘটনার এক সপ্তাহ পর ৬ জুন তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার সাবেক প্রধান বিচারপতি রুহুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিশন গঠন করেন। কমিশন ২৫ জুন কাজ শুরু করে এবং ওই বছরের সেপ্টেম্বরে প্রতিবেদন জমা দেয়। তবে সেটি এতদিন প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, কমিশনের প্রাথমিক দায়িত্ব ছিল হত্যাকাণ্ডটি ষড়যন্ত্রের ফল কিনা, কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কি ছিল তা অনুসন্ধান করা। কিন্তু পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন সংশোধন করে এই অংশ বাদ দেয়। ফলে কমিশনের অনুসন্ধান সীমিত হয়ে যায় নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্ব অবহেলা এবং ঘটনার পর প্রশাসনের ভূমিকা মূল্যায়নে। কমিশনের প্রধান পর্যবেক্ষণ, রাষ্ট্রপতির নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থার চরম ব্যর্থতার কারণেই হত্যাকাণ্ডটি সম্ভব হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, সার্কিট হাউসে পর্যাপ্ত পুলিশ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্য এবং আধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও হামলাকারীদের কার্যকরভাবে প্রতিরোধ করা হয়নি। কৌশলগত স্থানে দায়িত্বে থাকা প্রহরীরা সক্রিয় থাকলে হামলাকারীদের দোতলায় ওঠা ঠেকানো সম্ভব ছিল বলেও উল্লেখ করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। প্রতিবেদনে বলা হয়, ডিজিএফআই ও এনএসআই মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুরের বিদ্রোহী মনোভাব সম্পর্কে রাষ্ট্রপতিকে সতর্ক করেছিল। তবে হামলার সুনির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে আগাম কোনো তথ্য তারা সংগ্রহ করতে পারেনি। রাষ্ট্রপতির ব্যক্তিগত সচিব লেফটেন্যান্ট কর্নেল AYM মাহফুজুর রহমান এবং এডিসি ক্যাপ্টেন মাজহারুল হকের ভূমিকা নিয়েও কমিশন গুরুতর প্রশ্ন তুলেছে। মাহফুজুর রহমান কিভাবে অক্ষত অবস্থায় বেঁচে গেলেন, তার কক্ষের গুলির চিহ্ন কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল কিনা এবং রাষ্ট্রপতির কক্ষের বাইরে প্রহরা বসিয়ে নেওয়ার নির্দেশের বিষয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। একইভাবে রাষ্ট্রপতির কক্ষের সঙ্গে সংযোগকারী দরজা ব্যবহার করে উদ্ধার চেষ্টা না করায় ক্যাপ্টেন মাজহারুল হকের ভূমিকা নিয়েও কমিশন বিস্ময় প্রকাশ করেছে। তদন্তে আরো বলা হয়েছে, হত্যাকাণ্ডের পর রাষ্ট্রপতির মরদেহ দীর্ঘ সময় অরক্ষিত অবস্থায় পড়েছিল। পরে বিদ্রোহী সেনারা সেটি রাঙ্গুনিয়ার একটি গণকবরে দাফন করে। কমিশনের মতে, সে সময় কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং স্থানীয় প্রশাসন সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার অবস্থায় ছিল না। তাই স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে কোনো দায় খুঁজে পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী জিয়াউর রহমানের শরীরে 20টি গুলির ক্ষত ছিল। মুখ, ঘাড়, বুক, পেট, হাত ও পায়ে কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, 30 মে ভোর 3:45টার দিকে হামলাকারীরা 2টি রকেট ও কয়েকটি গ্রেনেড নিক্ষেপ করে সার্কিট হাউসে প্রবেশ করে। পরে রাষ্ট্রপতি কক্ষ থেকে বের হয়ে তোমরা কি চাও বলার পর খুব কাছ থেকে স্টেনগান দিয়ে তাকে গুলি করা হয়। কমিশনের মতে, মেজর জেনারেল মঞ্জুরি বিদ্রোহ ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন। রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্কের অবনতি, বদলির আদেশ এবং রাজনৈতিক ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা তাকে এই সিদ্ধান্তে প্ররোচিত করে। তবে তার মৃত্যুর তদন্ত কমিশনের কার্যপরিধির বাইরে থাকায় এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, রাষ্ট্রপতিকে হত্যার পর চট্টগ্রাম থেকে আর্মি রেভলিউশনারি কাউন্সিল নামে বিদ্রোহী সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়। তবে পরিকল্পনার দুর্বলতায় বিদ্রোহ 2 দিনের মধ্যেই ভেঙে পড়ে। 1 জুন মেজর জেনারেল মঞ্জুর আত্মসমর্পণ করেন। পরে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের পর অল্প সময়ের মধ্যেই তিনি নিহত হন। উপসংহারে কমিশন বলেছে, গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের বিভিন্ন স্তরের সমন্বিত ব্যর্থতার ফলেই এই হত্যাকাণ্ড ঘটেছিল। পর্যাপ্ত নিরাপত্তা ও অস্ত্র থাকা সত্ত্বেও রাষ্ট্রপতিকে রক্ষায় কার্যকর প্রতিরোধ গড়ে ওঠেনি। ফলে 1981 সালের 30 মে সংঘটিত এই ঘটনা বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় নিরাপত্তা বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে 780 কেজি কিউ জাতের আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বুধবার দুপুর 1টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো বাংলাদেশে পৌঁছায়। জানা গেছে 100টি বক্সে করে মোট 620টি ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস পাঠানো হয়েছে। প্রতিটি বক্সে 5 থেকে 6টি করে আনারস রয়েছে। প্রতিটি আনারসের গড় ওজন 1 কেজির বেশি। হবিগঞ্জে হামলায় আহত জাতীয় ছাত্র শক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আলিফ চৌধুরীকে উড়োজাহাজে করে ঢাকায় আনা হয়েছে। এনসিপির কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত একথা জানিয়েছেন। ইয়াসির আরাফাত বলেন, আলিফকে মঙ্গলবার রাতেই হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আজ বুধবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নিতে বলা হয়েছে। আলিফ চৌধুরীকে অতি সত্বর ঢাকার আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হচ্ছে। এনসিপির অভিযোগ, গতকাল ছাত্রদলের নেতা কর্মীরা রড দিয়ে আলিফ চৌধুরীর চোখ বরাবর আঘাত করে। আলিফ চৌধুরী দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। এই প্রসঙ্গে জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান বলেন, 19 বছরের একটি ছেলের চোখে রড দিয়ে আঘাত করা হয়েছে। বিএনপি ক্ষমতায় বসে আওয়ামী লীগের মতো করে বিরোধী দলের ওপর হামলা করছে। অবিলম্বে এই হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এবার পড়শির খবর। কৃত্রিম মেধা বা এআই প্রযুক্তি নিয়ে 29টি দেশের নতুন সংগঠনের নেতৃত্ব দিচ্ছে চীন। সংগঠনটির নাম ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন বা ওয়াইকো। সম্প্রতি এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জল্পনা বাড়ছে, এর জেরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিধা বিভক্ত হবে এআই বিশ্ব। চলতি বছরের জুলাইয়ের তৃতীয় সপ্তাহে কৃত্রিম মেধার শীর্ষ সম্মেলনের আয়োজন করে চীন। সাংহাইতে হওয়া সেই অনুষ্ঠানে গঠিত হয় ওয়াইকো জোট। সেখানে হাজির ছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। সংশ্লিষ্ট সংগঠনের জন্ম হতেই এআই নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন প্রেসিডেন্ট শি। একে অত্যন্ত বাস্তব ভূ রাজনৈতিক বার্তা হিসাবেই দেখা হচ্ছে। সাংহাইয়ের সম্মেলনে জিনপিং বলেন, ওয়াইকোর উদ্দেশ্য হল কৃত্রিম মেধার ক্ষেত্রে সহযোগিতা। এই প্রযুক্তির উপর সুনির্দিষ্ট কোনো রাষ্ট্রের আধিপত্য থাকা উচিত নয়। বিশেষজ্ঞদের দাবি, এই বক্তব্যের মধ্য দিয়ে নাম না করে যুক্তরাষ্ট্রকে খোঁচা দিয়েছেন তিনি। অনুষ্ঠানে নিজেদের শক্তি দেখাতে বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শনও করতে দেখা যায় বেইজিংকে। গত কয়েক বছর ধরেই কৃত্রিম মেধার লড়াইতে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও চীন। সাম্প্রতিক সময়ে বেইজিংয়ের এআই মডেলগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে, আর তাই কৃত্রিম মেধার ক্ষেত্রে নিজেকে বিশ্ব নেতা হিসেবে তুলে ধরার মরিয়া চেষ্টা চালাচ্ছে চীন। সেখানে এখনো 1 নম্বর স্থানটি ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। চীনের অভিযোগ, এআই মডেল সবার সঙ্গে সমানভাবে ভাগ করে নিতে নারাজ যুক্তরাষ্ট্র। মাঝে মধ্যেই জাতীয় নিরাপত্তার অজুহাত দিয়ে বহু রাষ্ট্রের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রযুক্তিটি ব্যবহারে বাধা সৃষ্টি করে থাকে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এমন স্বার্থপর নীতির প্রবল বিরোধী বেইজিং। সেই কারণেই 29টি বন্ধু রাষ্ট্রকে নিয়ে গঠিত ওয়াইকো জোটকে শক্তিশালী করার মরিয়া চেষ্টা চালাচ্ছে চীন। বর্তমানে সংশ্লিষ্ট গোষ্ঠীটিতে রয়েছে রাশিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল এবং পাকিস্তান। মূল দক্ষিণ গোলার্ধের প্রায় সমস্ত দেশকে এর অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে বেইজিং। গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্ষেত্রে চীন নিয়ন্ত্রণ কমাতে কৌশলগত অংশীদারদের নিয়ে প্যাক্স সিলিকা গঠনের কথা ঘোষণা করে আমেরিকা। গোড়ায় এই জোটের সদস্য ছিল না ভারত, কিন্তু এবছরের ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে চলা কৃত্রিম মেধাভিত্তিক সম্মেলনে সংশ্লিষ্ট চুক্তিতে সই করে মোদী প্রশাসন। যুক্তরাষ্ট্রের দাবি, সিলিকন উপত্যকার সরবরাহ শৃঙ্খলাকে সমৃদ্ধশালী, নিরাপদ এবং উদ্ভাবনী শক্তি সম্পন্ন হিসাবে গড়ে তুলতে এই জোট গঠন করা হয়েছে। মূলত বিরল খনিজ এবং এআই এর সরবরাহ শৃঙ্খলাকে প্রসারিত করতেই এই উদ্যোগ। চুক্তি স্বাক্ষরের পর ভারতের কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ভারত প্যাক্স সিলিকার অংশ হয়ে উঠেছে। এর ফলে ভারতের বৈদ্যুতিক এবং সেমি কন্ডাক্টর ক্ষেত্রে ভালো উন্নতি হবে। ভারতে এরই মধ্যে সেমি কন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হয়েছে। খুব শীঘ্রই সেখানে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। প্যাক্স সিলিকার জন্য সেটা গুরুত্বপূর্ণ। এতে উপকৃত হবে ভারতের যুব সমাজ। মার্কিন নেতৃত্বাধীন প্যাক্স সিলিকায় ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, গ্রিস, ইসরায়েল, জাপান, কাতার, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ব্রিটেন ও সংযুক্ত আরব আমিরাত। আগামী দিনে চীনের ওয়াইকো একে কতটা কড়া টক্কর দিতে পারে সেটাই এখন দেখার বিষয়। ইরাকের রাষ্ট্র সমর্থিত আধা সামরিক জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সের দাবি করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় তাদের অন্তত 20 যোদ্ধা নিহত এবং আরও 32 জন আহত হয়েছেন। খবর আল জাজিরার। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এক বিবৃতিতে জানায়, নিহত ও আহতের এই সংখ্যা প্রাথমিক হিসাব। মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির মূল্যায়ন শেষ হলে
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সংগঠনটির দাবি, হামলাগুলো বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা এই 7টি প্রদেশে তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে। এছাড়া হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এর বিভিন্ন ভবন, সরকারি যান এবং অন্যান্য সামরিক সরঞ্জামেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে পূর্ব ইরাকে যৌথভাবে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। বুধবার ভোরে এক বিবৃতিতে এই দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সেন্টকমের দাবি, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যুদ্ধ বিমান পূর্ব ইরাকের বিভিন্ন এলাকায় অস্ত্র ভাণ্ডার ও সরবরাহ কেন্দ্রে নির্ভুল হামলা চালায়। গত 72 ঘন্টায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC পরিচালিত 30টির বেশি ড্রোন হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়। এবার জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ওয়াশিংটনের সাথে চলমান যুদ্ধের মধ্যে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন করতে চীন থেকে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের প্রথম চালান পেতে যাচ্ছে ইরান। চুক্তি সম্পর্কিত তথ্য রাখেন এমন 3টি সূত্র রয়টার্সকে জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ক্ষেপণাস্ত্রের প্রথম চালান পৌঁছাবে। 6 থেকে 7 কোটি মার্কিন ডলার মূল্যের এই কেনাকাটাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর পর থেকে নিজেদের স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা জোরদারে তেহরানের অন্যতম বড় প্রচেষ্টা। সাম্প্রতিক এই যুদ্ধে ইরানের সামরিক ঘাঁটি ও কৌশলগত অবকাঠামো সুরক্ষায় থাকা দুর্বলতাগুলো প্রকাশ্যে চলে এসেছিল। সূত্রের খবর অনুযায়ী এই চুক্তির অধীনে ইরান প্রায় 300 থেকে 400টি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা ম্যানপ্যাডস সংগ্রহ করবে। এর মধ্যে চীনের তৈরি QW-12 এবং FN-16 মডেলের মিসাইল রয়েছে। চুক্তিটি ঝংচিন বাওসাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট নামে হংকং ভিত্তিক একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পাদিত হয়েছে, যা ইরানি পক্ষ এবং চীনা সরবরাহকারীর মাঝে সেতু হিসেবে কাজ করছে। সংবেদনশীল বিষয় হওয়ায় সূত্রগুলোর নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছে। মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো উত্তর দেয়নি। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনকে পুরোপুরি ভিত্তিহীন দাবি করে বলেছে, সম্পর্কিত প্রতিবেদনগুলো একেবারেই ভিত্তিহীন। চীন সবসময় শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাত নিরসনে ভূমিকা রেখে আসছে। চীনের বেইজিং ভিত্তিক ঝংচিং বাওসাং গ্রুপ, যার অধীনে হংকংয়ের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানটি পরিচালিত, ইমেইলের মাধ্যমে মঙ্গলবার যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। কয়েক মাসের টানা যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের মিসাইল, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা কর্মসূচির সাথে যুক্ত একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে। জবাবে তেহরানও ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন বর্ষণ করেছে। এই সংঘাত দেখিয়ে দিয়েছে যে আধুনিক যুদ্ধবিমান ও নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্রের বিরুদ্ধে স্থির সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থানগুলো রক্ষা করা কতটা চ্যালেঞ্জিং। গত শনিবার ওয়াশিংটন হঠাৎ করেই 2 সপ্তাহের বোমা বর্ষণ স্থগিত করে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, 5 মাস ধরে চলা এই সংঘাতের অবসান ঘটাতে আলোচনা ব্যর্থ হলে আবারও হামলা শুরু হবে। এপ্রিল মাস থেকে এই সংঘাত কাগজে কলমে সাময়িক যুদ্ধবিরতিতে রয়েছে। শত শত ম্যানপ্যাডস এর এই সরবরাহ ইরানের স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা অস্ত্রের ভাণ্ডারকে উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ করবে এবং চীনের সাথে সামরিক সম্পর্কের গভীরতা প্রকাশ করবে। তবে সূত্রগুলো সতর্ক করে দিয়ে বলেছে, চুক্তি স্বাক্ষরিত হলেও ডেলিভারির সময়সূচি, অস্ত্রের পরিমাণ এবং অন্যান্য বাস্তবায়নের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক চালানটি চীনের পশ্চিমাঞ্চলীয় উরুমচি শহর থেকে বিমানে পাকিস্তান হয়ে ইরানে পৌঁছাবে। তবে এই স্থানান্তর আকাশপথে নাকি সড়ক পথে হবে তা সূত্রগুলো নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা জানিয়েছে, চীন থেকে ইরানে অস্ত্র সরবরাহে পাকিস্তানের যুক্ত থাকার গুঞ্জন সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। ইরান গত 2 দশকে মিসাইল, ড্রোন ও রাডার প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করলেও সামরিক বিশেষজ্ঞের মতে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো দ্রুত ছড়িয়ে দেওয়া যায়, ছোট দল দ্বারা পরিচালিত হয় এবং ঘন ঘন অবস্থান পরিবর্তন করা যায়। ফলে স্থির আকাশ প্রতিরক্ষা ব্যাটারির তুলনায় এগুলোর উপর হামলা চালানো কঠিন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, দেশটির বাহিনী সৌদি আরবের একটি কারিয়াল গোয়েন্দা বিমান ভূপাতিত করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন, বুধবার ভোরে সাদা প্রদেশের আকাশে শত্রুতামূলক অভিযান পরিচালনার সময় সৌদি শত্রুপক্ষের কারিয়াল গোয়েন্দা বিমানটি উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে। ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী
দেশের আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় অবিচল থাকবে এবং সার্বভৌমত্বের যে কোনো লঙ্ঘনের জবাব দেয়াকে নিজেদের বৈধ অধিকার বলে মনে করে। অবরোধ ও পাল্টা অবরোধ নিয়ে সম্প্রতি সৌদি ইয়েমেন সংঘাত ও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সৌদি হামলার জবাবে ইয়েমেনের হাউজি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত সরকারের বাহিনী সৌদির তেল স্থাপনাগুলো ও সমুদ্রে সৌদি জাহাজ লক্ষ্য করে কয়েকটি হামলা চালিয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। মানুষের জীবন হচ্ছে কাদামাটির মতো। কাদামাটিকে যেমন চেষ্টা করলেই বিভিন্ন রূপে রূপান্তর করা যায়, ঠিক তেমনি একজন মানুষ যদি নিজেকে নিয়ে চর্চা করে, নিজেকে যদি সময় দেয়, তাহলে সে উন্নত হতে পারে, আজকের চেয়ে ভালোর দিকে এগিয়ে যেতে পারে। সেই জন্যে গুণীজনেরা সবসময় বলেছেন যে নিজেকে সবার আগে গুরুত্ব দিন। কারণ নিজেকে যদি গুরুত্ব না দেন, নিজে যদি ভালো না হতে পারেন, নিজের মধ্যে যদি ভালোর চর্চা না বাড়াতে পারেন, তাহলে অন্যের কাছে যেমন উদাহরণ হতে পারবেন না, ঠিক তেমনি অন্যকেও উপদেশ দিতে পারবেন না, আলোর পথ দেখাতে পারবেন না। সেই জন্যে একটা কথা তো আমরা সকলেই জানি যে নো দাই সেলফ, নিজেকে আগে জানো। নিজেকে জানা মানে হচ্ছে পৃথিবীকে জানা, আর নিজেকে জানা মানে হচ্ছে সৃষ্টিকর্তাকে জানা। সুতরাং আসুন নিজেকে গুরুত্ব দেই, নিজের প্রতি যত্ন বাড়াই এবং সফলতার দিকে এগিয়ে যাই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।